প্রথমে আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাদের এখানে নেই, তো উনি এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন যেখানে আমরা অন্তত একটু বলার সুযোগ পেলাম, আলোচনা করার সুযোগ পেলাম। আমি IQS এর কোঅর্ডিনেটর মনমী মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত এখানে আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, এবং আরও ভালো হতো যদি আমাদের ছাত্রছাত্রীরা এখানে থাকত। ঠিক আছে, তো আমার বিষয় হচ্ছে ইতিহাসের সেকাল এবং একাল। এখন এই বিষয়টা আমি কেন সিলেক্ট করলাম, বলতে পারেন যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় বর্তমানকে নিয়ে অতীতের সঙ্গে চলার যে টপিকটা তিনি লিখেছেন, তো সেটা আমাকে অনুপ্রাণিত করেছে যে এর ওপরে যদি আমি একটু ইতিহাসের ব্যাখ্যাটা করি তাহলে কেমন। ইতিহাস শুধু কি উপাদান নির্ভর, তার মধ্যে কি গল্প থাকবে না? তা তো হতে পারে। ইতিহাস যদি গল্পের আঙ্গিকে একটু প্রাসঙ্গিক না করা যায় তাহলে মনে হয় একটু বিরক্তই লাগে। অধিকাংশ ছাত্রছাত্রীদের ইতিহাসের প্রতি একটু ভীতি আছে। কি আছে ওতে? শুধু ইট কাঠ পাথরের। ভালো ভালো ছেলে মেয়েরা মনে হয় খুব একটা সিলেকশন করে না, সায়েন্স নেয়। তো যাই হোক, আজকে আমার বিষয় ইতিহাসের সেকাল এবং একাল। আমি অনেকটা মানবতার বিষয় নিয়ে একটু বলার চেষ্টা করি। প্রথমে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় তিনি একটা ভারী সুন্দর কথা বলে গেছেন ইতিহাসের বিষয়ে। সেটা হলো যে আমাদের ইতিপূর্বে অনেক কিছু হয়তো ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখেছি, কিন্তু ভালোভাবে দেখতে পাইনি। কেন? খুব সঙ্গত প্রশ্ন যে আমরা ইতিহাসকে সংরক্ষণ করতে পারি, কেন পারিনি? তারও একটা কিন্তু বড় মস্ত বড় উদাহরণ রয়েছে আমাদের প্রাচীন বৈদিক প্রতিভা, প্রাচীন বিজ্ঞান। আমাদের সৌমিতা মল্লিক বললেন, বিজ্ঞানের বিভিন্ন দিক তিনি আলোচনা করলেন। তো বিজ্ঞান প্রতিভা, সামরিক প্রতিভা, রাজনৈতিক প্রতিভা, বৈদিক চর্চা, বেদ চর্চা, সব কিছুই আমাদের ভারতবর্ষে ছিল। আর ভারতবর্ষে এত কিছু থাকা সত্ত্বেও আজকে ভারতবর্ষ কেন অপূর্ণ? আসলে ভারতবর্ষ একটা সময় সকলকে পথ দেখিয়েছিল। তাই জন্যে আমার মনে হয় যে যুগে যুগে আমরা দেখেছি যে বিভিন্ন বৈদেশিক জাতি আমাদেরকে আক্রমণ করেছে। কই আমরা তো কাউকে আক্রমণ করতে চাইনি। আপনারা কখনো কি দেখেছেন যে ভারতবর্ষ কোনো বাইরের কোনো শক্তিকে আক্রমণ করেছে? আমার মনে হয় ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অতুলনীয় ঐশ্বর্য দেখে বারবার বিদেশিরা আমাদের প্রতি আসক্ত হয়েছে। কখনো ইংরেজ, কখনো মধ্যপ্রাচ্য থেকে বৈদেশিক শক্তি বারবার আমাদেরকে আঘাত করেছে। আমরা কি করেছি? সহনশীলতার সঙ্গে সহ্য করেছি। তাহলে আমাদের দেশ হচ্ছে মানবতার দেশ। আমরা সহ্য করতে পারি, আমরা উদ্ভাবন করতে পারি, কিন্তু কাউকে আঘাত করতে আমরা শিখি। সেই জন্য মনে হয় আমরা সংরক্ষণ করতে পারি। আপনারা হয়তো আমার সঙ্গে সঙ্গত হবেন যে আমাদের মধ্যে মানবতা বোধ, সেটাই আমাদের মনে হয় এই রসদগুলো সংগ্রহ করতে আমাদের একটু কাল বিলম্ব করেছে। বারে বারে যখন বিদেশি শক্তির আমাদের আক্রমণ করেছে, তখন যারা শিক্ষিত, যারা আমাদের দেশের কথা ভাবত, তারা কি করেছে? তারা পুঁথিগুলো আঁকড়ে হয়তো পলায়ন করেছে যে যদি এগুলো সংরক্ষণ করে রাখা যায় তাহলে পরবর্তীকালে হয়তো এটা আমাদের আরো সম্পদ হয়ে উঠতে পারে। সেই জন্য যা একটি উদাহরণ আমরা পাই সেগুলো কিছু কিছু সাহিত্য থেকে আমরা পাই। কিন্তু ইতিহাসের মধ্যে যে বৃত্তান্তগুলো, সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে কল্পনার সঙ্গে সংমিশ্রিত হয়েছে, কিন্তু তবুও আমরা তো কিছু পাই সেখান থেকে। আমাদের হয়তো সেই গ্রিসের মতো ইতিহাস চর্চা আমাদের দেশে হয়নি, কিন্তু তবু সেই সাহিত্যকে নির্ভর করে আমাদের কিন্তু চলতে হয়। আমরা গ্রিসের বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা আমরা সকলে ছোটবেলায় পড়েছি। যাদের ইতিহাস নেই তারাও পড়েছে, যাদের আছে তারাও পড়েছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তিনি কিছু লিখে যান। তিনি কি করতেন? তিনি যখন
যাকে পেতেন তাকে মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর খোঁজার চেষ্টা করতেন এবং সেটাকে সমাধান করার চেষ্টা করতেন যে কীভাবে এর সমাধান হতে পারে। এ নিয়ে একটা খুব ভালো গল্প আছে। তিনি একদিন গ্রিসে, তিনি তো এথেন্সের মানুষ ছিলেন, তো এথেন্সের রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। তো কিছু দূর যেতে যেতে জেনোফোন নামে একজনের সঙ্গে দেখা। তো তিনি তাকে ডাকলেন যে জেনোফোন তুমি এদিকে এসে। তো জেনোফোন এলো। তো তিনি প্রশ্ন করছেন, আচ্ছা জেনোফোন, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তুমি বলো তো যে আমার যদি এখন খিদে লাগে তাহলে আমি কোথায় যাব? তা জেনোফোন তখন বলছেন, হ্যাঁ খিদে লাগলে তাহলে তো এই পাশে দোকান আছে, এখানে যেতে পারেন, আর না হলে আপনি আমার বাড়ি আসুন, আর না হলে সামনে লঙ্গরখানা আছে ওখানে যেতে পারেন। কারণ সেই সময় ওই পেলোপনেশীয় যুদ্ধের একটা প্রেক্ষাপট চলছে। তো আচ্ছা, তাহলে তো খাবার মোটামুটি সংস্থান হয়ে গেল। আচ্ছা, যদি আমার মনের ক্ষুধা লাগে তাহলে আমি কোথায় যাবো একটু বলতে পারবো? তো জেনোফোন তখন আর কোনো উত্তর দিতে পারছে না। মনের ক্ষুধা লাগলে কোথায় যাবে, সেটা তো খুব অদ্ভুত প্রশ্ন। তখন তিনি বললেন যে মনের ক্ষুধা যদি লাগে তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি না, আমরা অনেকে মিলে যদি এক জায়গায় বসি এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তাহলে মনে হয় আমাদের মনের ক্ষুধা মেটে। তো সুতরাং আমাদের আজকের এই স্টেজটা অনেকটা সকলে মিলে একসঙ্গে একটা মনের ক্ষুধা মেটানোর একটা জায়গা। আমরা সকলে বিভিন্ন বিষয় নিয়ে বলবে, শুনতে পাবো, ভালো লাগবে। শিক্ষা সংক্রান্ত আড্ডা সক্রেটিসের দৃষ্টিতে ছিল যে আমরা যদি সকল মিলে জ্ঞানের আলোচনা করতে পারি, সেখান থেকে অনেক ভালো ভালো কিছু আমাদের নতুন নতুন ধ্যান ধারণা আসতে পারে। তো তার দৃষ্টিতে সব থেকে বড় বিদ্যালয় সেটা হচ্ছে আমরা সকলে এক জায়গায় মিলে যদি শিক্ষা সংক্রান্ত বা জ্ঞানের আলোচনা করতে পারি, সেটা মনে হয় আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত হতে পারে। কারণ বিদ্যালয়ে তো পাঠ্যপুস্তক পড়ানো হয়, কিন্তু জ্ঞানের আলোচনা তো আলোচনা থেকে আসে, আড্ডা থেকে আসে। এই সক্রেটিস নিজে কোনো বই লিখে যান, অথচ তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। কেন? কিভাবে তিনি বিখ্যাত হলেন? তিনি অন্যের মধ্যে বেঁচে আছেন, তার কথা বেঁচে আছে। তিনি একটা বিখ্যাত উক্তি করে গেছেন যে পৃথিবীতে একটি ভালো আছে, সেটা কি না, পৃথিবীতে একটি ভালো আছে, সেটা হচ্ছে জ্ঞান। আর একটি আছে খারাপ, তা হচ্ছে অজ্ঞতা। তো সেই জ্ঞান সমৃদ্ধ হতে গেলে আমাদেরকে আড্ডা দিতে হবে মাঝে মাঝে। আমি ইতিহাস বিষয়ে একটু বলবো, আমার হয়তো বাংলায় অনেক কিছু আমার জানা নেই, আমি তো সেখান থেকে মায়াদি বললেন, আমি একটু লালন গীতি সম্পর্কে বিভিন্ন বিষয় আমি একটু শুনলাম, আমি হয়তো আর এক জায়গায় গিয়ে বলবো, তো সেটা থেকে আরো সুন্দর সুন্দর আরো ক্ষুদ্ধার হতে থাকে। তো এইভাবে আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জ্ঞানটাকে আরো বিকশিত করতে পারি। তো সুতরাং এরকম একটা স্পট আমাদের কাছে সত্যি আদর্শ বিদ্যালয়ের মতো। আমরা ঘরে যে ক্লাস নেই তার থেকেও মনে হয় আরো আদর্শ হয়ে যায়। তো যাই হোক, আমাদের এরকম একটা স্টেজে কিছু বলতে পারা সত্যি খুব আনন্দের, এবং আগামী দিনে আরো সুন্দর সুন্দর জিনিস উঠে আসবে এ আমার বিশ্বাস। এই নিয়ে আমি আমার ইতিহাসের সেকাল এবং একালের একটু ব্যাখ্যা করে দিই। উনি আমাদের ইতিহাসের পক্ষ থেকে সৌমিতা ম্যাডাম বিজ্ঞানের বিষয়ে একটু বলেছেন, আমি একটু মানবতার বিষয় নিয়ে একটু বলবো আপনাদের সঙ্গে। তো দেখুন, আজ থেকে 2500 বছর পূর্ব থেকেই আমি শুরু করি। তো এই 2500 বছরের মধ্যে বিশ্বে কতই না পরিবর্তন ঘটে গেছে। কখনো ধর্মের যুগ, কখনো অধর্মের যুগ, কখনো সংস্কৃতির যুগ, কখনো সামরিক যুগ। তো এত যুগের মধ্যে রূপান্তর ঘটেছে, কিন্তু কোথাও যেন মনে হয় এখনো আমরা কখনো একাকী, কখনো রিক্ত, কখনো নিঃস্ব আমাদের মনে হয়। আর সেই সময় অজান্তেই আমার মনে হয় যে কখনো এই যে
প্রাচীন কালের যারা হৃদয়ের অলংকার আমাদের জন্য রেখে দিয়ে গেছেন, কখনো বইয়ের মাধ্যমে, কখনো আমাদের মাধ্যমে। তো সেইগুলো বারে বারে আমাদের সেই দূর থেকে যেন আমাদের দরজায় এসে কড়া নাড়তে থাকে। সেই সব ভালো ভালো কথা। যেমন আমি আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যে সক্রেটিসের কথা আমি বলছিলাম। সক্রেটিস, ওনার কথা শোনার জন্য প্রত্যেক দিন ক্লেসথেনিস নামক একজন ভদ্রলোক 7 মাইল হেঁটে আসতে তার কথা শোনার জন্য। কিসের কথা? ভালো কথা, সুন্দর কথা, জ্ঞানের কথা, বিস্ময়কর কথা, যেগুলো শুনে সম্মিলিত পাওয়া যায়। তো এই সমস্ত মানুষরা আমাদের জন্য তাদের অন্তরের যে অলংকার তাদের বইয়ের মধ্যে রেখে গেছে, সেইটাকে আমরা এখনো প্রতি ক্ষেত্রে যে পুষ্ট করে চলেছি বা সেই আদর্শ নিয়ে আমরা চলেছি, সেটা প্রতি পদে পদে আমাদেরকে ধাক্কা দেয়। আজকে গৌতম বুদ্ধের কথা শোনো। তার বাবা তো এত বড় প্রকাণ্ড বড় একজন রাজা ছিলেন, কিন্তু মনে রেখেছে কাকে? যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে মানুষের জীবনের মুক্তির মোক্ষের সন্ধানে বেরিয়ে গেছে। কিসের মুক্তি? আত্মার মুক্তি। আমাদের কোন পথে গেলে আমরা প্রকৃত মুক্ত হব? তিনি অহিংসার বাণী প্রচার করলেন, আকাঙ্ক্ষার বাণী প্রচার করলেন। তিনি একদিন গভীর নিশীথে, আপনারা জানেন, চলে গেছিলেন। গিয়ে তিনি যে সত্যকে জানতে পেরেছিলেন, সেই সত্যকে মানুষের সামনে তিনি প্রকাশ করে দিয়েছিলেন। তিনি 4টি ভাগ করেছিলেন। আমি 2টো ভাগের কথা বলব। সৎ যে তার যে চিন্তা ভাবনা ছিল, সত্যকে তিনি জানতে পেরেছিলেন। তিনি কোন সত্যকে? না, বৌদ্ধ ধর্ম 4টি সত্যের উপর প্রতিষ্ঠিত। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায় আছে, আর সঠিক মার্গ অর্থাৎ পথ আছে। আমি 2টোকে মেনশন করছি। দুঃখের কারণ কোথা থেকে আসে? দুঃখের কারণ, দুঃখের কারণ আসে আকাঙ্ক্ষা থেকে। দুঃখের কারণ আসে আমাদের পরিজনের বিয়োগ ঘটে। মুক্তি কিসে হয়? আমরা যদি আসক্তি মুক্ত হই। তো আসক্তি মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের পথ অবলম্বন করতে হবে। কোন পথ? তিনি বললেন অষ্টাঙ্গিক মার্গ পালন করে। এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়ে আত্মার যেমন মুক্তি হবে, তেমন আমাদের চিত্তেরও শুদ্ধি হবে। তো ঘটনা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম কি তাহলে নির্বাণ তত্ত্বের উপরে দাঁড়িয়ে পথ অবলম্বন করলেই কি আত্মার মৃত্যু হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে? কিন্তু ধরুন নির্বাণ লাভ করলে আত্মার মৃত্যু হবে। ধরুন আমি আমার আত্মার মুক্তি নিয়ে ভাবি না, আমি পরকাল নিয়ে ভাবি না। অনেকেই তো মানুষ আছে যে পরজীবনে কি হবে ও নিয়ে আমার ভাবনা চিন্তা নেই, আমার আত্মা আবার পৃথিবীতে ফিরে আসবে কিনা ও নিয়ে আমার ভাবনা চিন্তা নেই। কিন্তু তারা পৃথিবীকে সুন্দর করতে চান, পৃথিবীকে ভালো করতে চান। রবীন্দ্রনাথ বলেছেন, তিনি বৌদ্ধদের একটু ভালোবাসতেন, পৃথিবীকে সুন্দর করতে, আত্মার মুক্তি নিয়ে ভাবেন না, নির্বাণ নিয়ে ভাবেন না। তাহলে বুদ্ধ ধর্ম থেকে আমাদের সলিউশন কি হতে পারে? ভারী অদ্ভুত প্রশ্ন। তাহলে বৌদ্ধ ধর্ম আমাদের সঠিক পথ দেখায়, কিন্তু এই পথ যারা সমাজকে ভালো করতে চান, যারা আত্মার মুক্তি নিয়ে ভাবেন না, তাদের কাছে সমাধান কোথায়? তাহলে জিনিসটা একটু অন্যভাবে আমি একটু ব্যাখ্যা করি। আসলে আমরা সেই সমস্ত দিনের মানুষদের অজান্তেই আমরা আমাদের অন্তরে সংরক্ষিত করে রেখেছি। কিরকম? এক রায় বাহাদুরের সাধ হয়েছে, তিনি তার মাকে বাড়ি থেকে বজরায় তুলে তিনি কাশী ভ্রমণে পাঠালেন। কিন্তু নদীটা বাড়ি থেকে 1 ক্রোশ দূরে ছিল। তো রাজা তো স্বপ্ন দেখেছে, ভেবেছে মাকে বাড়ি থেকে বজরায় তুলে তিনি কাশী ভ্রমণ করাবেন, তাহলে তো সমাধান কি করে হবে? তো তিনি কি করলেন, তিনি অনেক লোকজন এক জায়গায় জোগাড় করে তিনি বললেন, তোমরা এখান থেকে খাল খনন করো, খাল খুঁড়তে খুঁড়তে নদী পর্যন্ত চলে যাও। তো অনেক প্রচেষ্টায় লোকজন পয়সা করি খরচা করবে,
তিনি সেই নদীকে কানেক্ট করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। খালটা বাড়ি পর্যন্ত জল চলে এলো, নদী থেকে জল চলে এলো। তো যখন খালে জল পূর্ণ হলো, তখন তিনি দেখলেন যে সেই খালে যেই জল এলো, জেলেরা মাছ ধরতে লেগে গেছে। কেউ চান করছে, কেউ আবার সেই খাল থেকে জল নিয়ে তাদের জমিকে আরো উর্বর করার চেষ্টা করছে। তো তখন রাজা ভাবলেন যে আমি এই খালটা কি জন্য খনন করেছি, এটা কিন্তু এদের কারো সেদিকে কোনো মন নেই, এটা জানি না যে খালটা কি জন্য খনন করা হয়েছে। আসলে আমাদের লক্ষ্যটা ভিন্ন হলেও এই পথটা কিন্তু সকলের দরকার। আমি কি বোঝাতে পারলাম যে আমরা এই খালটা বিভিন্ন মানুষ ব্যবহার করছে, কেউ জানে না যে এই খালটা কি জন্য খনন করা হয়েছে, কিন্তু যে যার নিজের কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমাদের লক্ষ্য ভিন্ন থাকলে আমাদের এই পথটা কিন্তু সকলের দরকার। আর এই পথটাকে আমরা বলি অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ সঠিক জীবন চর্চা, মানবিক জীবন চর্চা। এটা কিন্তু সকলের দরকার। আজকে আমরা এত কিছু পেয়েও কখনো মনে হয় রিক্ত বিশ্ব, একাকী হয়ে যায়। ওই যখন সিনেমা হলে গিয়ে একসঙ্গে হই হই করে উঠতাম কোনো ভালো দৃশ্যে, সেই তখন যে আনন্দ ছিল, আজকাল মোবাইলে সে আনন্দ আমরা পাই না, অথচ সব পেয়ে যায়। ভারী অদ্ভুত। তো সেই জন্যে বারে বারে সেই ওপার হতে সেই ভাষা আমাদেরকে ছুটে আমাদেরকে কাঁদায়, আমাদেরকে আরো এগিয়ে চলার মন্ত্র মাঝে নিয়ে যায়। সেই জন্য মনে হয় এই কালে এসে মাঝে মাঝে সেকালের সেই দিনগুলো যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে। তো এটা একটা খুব বর্তমানকে নিয়ে অতীতের সঙ্গে চলা। আমরা অতীতকে ছাড়া চলতে পারি না। অতীত আমাদের কাছে সম্পদের মতো। তো অতীতটাকে নিয়ে যদি আমরা না শিখি বা না এগিয়ে যাই, তাহলে আমরা মনে হয় পূর্ণ হব না। আমি আরেকটা উদাহরণ দিই। ঊনবিংশ শতকে আমরা জানি যে বাংলার নবজাগরণের যুগে কত বাংলার মনীষীরা বাংলাকে সমৃদ্ধ করেছেন। তাদের হৃদয়ের সেই মুক্ত উদ্ভাসিত হয়েছে তাদের অন্তরের কথা, কিভাবে বাংলাকে ভালো করা যায়। আমরা কখনো পেয়েছি রামমোহন রায়কে, কখনো পেয়েছি বিবেকানন্দকে, কখনো শ্রীরামকৃষ্ণকে, কখনো বিদ্যাসাগরকে। আমরা প্রতি পদে পদে আমরা তারা এই বসুন্ধরাকে ভালো করার জন্য, বাংলাকে সমৃদ্ধ করার জন্য তারা চেষ্টা করে গেছেন, যার ফলশ্রুতি বাংলার নবজাগরণ। তো আমাদের যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা, বিদ্যাসাগর আমাদের কি করেছিলেন, তো আমরা সকলেই বলবো তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন, তিনি বাংলা সাহিত্য বিকাশে উন্নতি করেছিলেন, তিনি বাল্য বিধবাদের চেষ্টা করেছেন। তো তিনি এত কাজ করেছেন, কিন্তু আমার দৃষ্টিতে বিদ্যাসাগর তার জীবন চরিত্রে এক জায়গায় লিখছেন যে আমার জীবনের সব থেকে সৎকর্ম যদি হয়ে থাকে তো সেটা হচ্ছে বিধবা বিবাহ। তাহলে এত কিছু থাকতে হঠাৎ তার কেন বিধবা বিবাহকে মনে হলো তার জীবনের শ্রেষ্ঠ কাজ? তো তিনি তার জীবন চরিত্রের একটা জায়গায় তিনি উল্লেখ করেছিলেন যে আমার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন কলকাতাতে এসেছিলেন, তখন তিনি অত্যন্ত নিঃসম্বল ছিলেন, তার থাকা খাওয়ার কোনো জায়গা ছিল না। তো একদিন দ্বীপ্রহরে আমার পিতা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। তো তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, ভাবছেন যদি আমি একটু ভুলে থাকি তাহলে মনে হয় খিদেটা একটু কমতে পারে। তো কিছু দূর যাওয়ার পরে সে খিদে কমে যাওয়া তো দূরের কথা, তার খিদে আরো বাড়তে লাগলো। তো তিনি কিছু দূর হাঁটার পর আর জনশক্তি রহিত হয়ে তিনি বড় বাজার হতে ঠনঠনিয়া পর্যন্ত তিনি হেঁটে এসে
একেবারে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে তিনি দেখলেন যে রাস্তার এক পাশে একজন বিধবা মহিলা, তিনি মুড়ি মুড়কি বেচেছেন, বিদ্যাসাগরের কলমেই আছে। তো তিনি সেখানে গিয়ে দাঁড়ান। তো তাকে সেই বৃদ্ধা দেখে বলেন, বাবা ঠাকুর, তুমি মনে হয় খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। তা বললো, হ্যাঁ মা। তা বলছি, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য একটু জল আর একটু মুড়ি মুড়কির ব্যবস্থা করব। তো তিনি কিছুক্ষণ পরে ওই মুড়ি মুড়কি আর একটু জল এনে তার সামনে দিলেন। তো তিনি দেখলেন সেই বিধবা নারী, যেই বৃদ্ধ এমনভাবে সেই মুড়ি মুড়কিগুলো খাচ্ছে, সেটা থেকে তার হৃদয়ের প্রক্ষালন যেন আরো জড়িত। তো তিনি তখন বললেন যে, দেখলেন যে ব্রাহ্মণের ছেলে, তো বললেন, বাবা ঠাকুর আপনি একটু দাঁড়ান, আমি আরো একটু কিছু ব্যবস্থা করি। তো তিনি তখন পাশের এক গোয়ালার দোকান থেকে আর একটু দই বেশি করে তাকে সামনে দিলেন। তো যেভাবে ঠাকুরদার বন্দ্যোপাধ্যায় সেইগুলো খেয়েছিলেন, সেইগুলো দেখে সেই বিধবা মহিলা তিনি বললেন যে, বাবা ঠাকুর, যদি ইতিপূর্বে বা পরবর্তীকালে যদি তোমার কোনো এই ধরনের কোনো সমস্যা হয়, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খাওয়াবো। তো পিতার কাছ থেকে এই হৃদয় পিতার উপাখ্যান শুনিয়া এই দিন থেকে বিদ্যাসাগরের মনে একটা, ওই যেটা বলছিলাম, দুঃখের প্রক্ষালন প্রজ্বলিত হয়ে উঠেছিল এবং নারী জাতির প্রতি তার শ্রদ্ধার সূচনা সেখান থেকে হয়েছে।